নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টা একটি দল, অভিযোগ বিএনপির। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামাত। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি। বিভিন্ন স্থানে দলের এজেন্টদের হুমকি ধমকির অভিযোগ। সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। সপরিবারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। দুর্গম এলাকায় পাঠানো হলো ভোটের সরঞ্জাম। আজ যাবে সারা দেশে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা সহ প্রায় 100 ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। কোন দলের কর্মী সমর্থক বিশৃঙ্খলা করলে বাতিল হবে প্রার্থিতা। কঠোর অবস্থান ইসির। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের ব্যাপারে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা বা সুযোগ নেই বলেও মনে করেন তিনি। বলেন, কেউ চেষ্টা করলেও তা সফল হবে না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, একটি নির্দিষ্ট দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলবে ভোট গ্রহণ। নির্বাচনের একদিন আগে মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। একটি রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াসও চালানো হচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। খুলনা 1 আসনের সেই দলের প্রার্থী নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 15 বছরের কারচুপির কারণে শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিবেশ ভালো। বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে ইলেকশন হতে পারে, এতে অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং টিচারিংয়ের ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। বিএনপি মহাসচিবের আশা, সুষ্ঠু নির্বাচনে ভূমিধস বিজয় হবে বিএনপির। জামায়াত ইসলামী নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। গণতান্ত্রিক উত্তরণই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপি মহাসচিব। সবাইকে বলছে হাসান ওয়ালি, সময় সংবাদ। সবাই জাতীয় নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার পতনের পর তার উত্থানকে দেশের ইতিহাসে নাটকীয় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমানোর পর দীর্ঘ 17 বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেছেন তিনি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ছুটে বেড়ান জেলায় জেলায়। নির্বাচনী প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন তারেক রহমান। ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করতেই এমন সাংবিধানিক সংস্কারের কথা জানান তিনি। এছাড়া দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমনের পাশাপাশি তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর অতি নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানান তিনি।
ভোটের আর বাকি মাত্র একদিন। বৃহস্পতিবার ভোটের মাধ্যমে বাংলাদেশের নতুন নেতৃত্ব বেছে নেবে জনগণ। এর মধ্যেই বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান। শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তার এই উত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় আসা নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন। একদিকে তিনি তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, অন্যদিকে নিজেকে একজন নীতি নির্ধারক হিসেবে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ে বিএনপির শক্তিশালী অবস্থান এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি আরও বলেন, জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামাত। এদিকে বিভিন্ন জায়গায় জামাতের এজেন্টকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। একটি দলকে সন্ত্রাস করার সুযোগ দিতে বডি ওয়ার্ন ক্যামেরা নিয়ে বৈষম্য করা হয়েছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার রাতে একে একে আসেন দলগুলোর শীর্ষ নেতারা। 1.5 ঘণ্টাব্যাপী এ বৈঠক শুরু হয় রাত 8টায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বৈঠকে উপস্থিত নেতারা। কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এগুলাই আমরা আলোচনা করেছি। নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করতে পারলে মাঠে নামবে জনগণ। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবে না, এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করবে 11 দলীয় ঐক্য। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। এর আগে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইইউ, ভারত, পাকিস্তান সহ একাধিক দেশের পর্যবেক্ষক ও প্রতিনিধি দল। বিকেল পর্যন্ত দলটির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেয় তারা। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ও বডি ওয়ার্ন ক্যামেরার সংখ্যার বৈষম্য করে একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, কিছু কিছু আসনে নাই বললেই চলে। একটা বিশেষ দলকে সন্ত্রাস করার, সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা, এটা আমাদের প্রশ্ন। এ সময় জামায়াত আমিরকে নিয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা। মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কারচুপি করে পার পাওয়ার সুযোগ নেই। ছদ্মবেশ ধারণ করে ভোট দেওয়ার চেষ্টা করে ধরা পড়লেই হবে 2 থেকে 7 বছরের জেল। বাতিল করা হবে কেন্দ্রের ভোটও। নির্বাচন কমিশন আরও বলছে, কোনো প্রার্থীর কর্মী সমর্থকরা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে প্রার্থিতা। এদিকে 2 ঘণ্টা পর পর ইসি ভোটের ফলাফল অগ্রগতি রিপোর্ট দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে 20 দিনের প্রচারণা। এখন ভোটযুদ্ধের অপেক্ষায় দেশ। ভোট কারচুপি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইসি বলছে, ছদ্মবেশে ভোট দেওয়া ঠেকাতে নারী ভোট কেন্দ্রে থাকছে বাড়তি ব্যবস্থা। কেউ ধরা পড়লে জেলে থাকতে হবে 2 থেকে 7 বছর। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, মহিলা বুথের জন্য আলাদাভাবে মহিলা দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের কাছে তো একটা ছবিযুক্ত তালিকা থাকবে। ছদ্মবেশ ধারণ করার সাহস করবে না কেউ। যদি করে তাহলে ছদ্মবেশ ধারণের জন্য মিনিমাম 2 বছরের জেল, সর্বোচ্চ 7 বছরের জেল। নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কোনো সুযোগ নাই একজনের ভোট আরেকজন দিবেন। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, এ ধরনের দুঃসাহস যাতে কোনো
ভাই বোন ভোট দিতে গিয়ে না করেন, কোনো প্রার্থীর কারণে যদি হয়, নির্বাচন কমিশন সরাসরি প্রার্থিতা বাতিলের দিকে চলে যাবে। এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কোনো পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে ইসি চিন্তিত নয়। সম্পূর্ণ আইন অনুযায়ী কাজ করছে কমিশন। 2 ঘন্টা পর পর ইসি ভোটের ফলাফলের অগ্রগতির রিপোর্ট দেবে বলেও জানান তিনি। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে। ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন ওইসব তাত্ত্বিক ডিবেটের মধ্যে ঢুকতে চায় না। কেউ যদি ক্লিয়ারলি কোনো আচরণবিধি ভঙ্গ করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 25,000 বডি অন ক্যামেরা সহ প্রায় 100 কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের কয়েকটি জেলায় মঙ্গলবারই পৌঁছে দেয়া হয় নির্বাচনী সরঞ্জাম। আজকের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের বাকি আর 2 দিন, জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। অতি দুর্গম হওয়ায় মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কয়েকটি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল। চট্টগ্রামে জিমনেশিয়াম মাঠ থেকে সরঞ্জাম পাঠানো হয় 16টি আসনে। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে অমোচনীয় কালি, দাপ্তরিক সিল, সুই সুতা, দিয়াশলাই, মোমবাতি, চটের থলি, খামসহ 45 ধরনের নির্বাচনী অনুষঙ্গ। সংসদীয় আসনের নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার আগামী 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিতরণ শুরু হবে। এদিকে হঠাৎই লাঠি হাতে ভোট কেন্দ্রে হাজির একদল দুর্বৃত্ত। নাশকতার চেষ্টা করতেই তাদের দমন করে সেনাবাহিনী। এমন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার মহড়া প্রদর্শন করা হয় নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। ঝিনাইদহে মহড়ায় টহল, তল্লাশি ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে র্যাব। বরিশালেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিরাপত্তায় বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। ইলেকশন দিন এবং ইলেকশনের পরে 2 দিন আমরা মাঠে থাকবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। এদিকে ফরিদপুরে 5 জেলার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ব্যাপক প্রস্তুতি থাকায় ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা। নির্বাচন শান্তিপূর্ণ করতে সারা দেশে বিজিবি, সেনাবাহিনী, পুলিশের মোবাইল টিম, র্যাব সহ কাজ করবেন আনসার ও জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট টিম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচনের মাধ্যমে পুলিশের হারানো ভাবমূর্তি ফেরানোর ঘোষণা দিয়েছেন আইজিপি বাহারুল আলম। যত ঝুঁকিই থাকুক, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে 12 ফেব্রুয়ারি সর্বকালের সবচেয়ে নিরাপদ ভোটের আশা প্রকাশ করেন তিনি। মব করে কেন্দ্র দখলের চেষ্টা হলে ওই কেন্দ্র এমনকি পুরো আসনের ভোট বন্ধের হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ত্রয়োদশ সারা দেশের ভোট গ্রহণ নিরাপদ করার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। প্রথমে এবারে নির্বাচনের মাধ্যমে বাহিনীর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার ঘোষণা দেন। মানুষের আস্থা অর্জনের জন্য নির্বাচন ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন আইজিপি। জানান, এবারে নির্বাচনে প্রায় 43,000 কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 24,000-এর বেশি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,770টি। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ ব্যবহার করবে বডি অন ক্যামেরা। নজরদারি হবে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে। 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন। লুট হওয়া 2,000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার ঝুঁকির প্রসঙ্গ তোলেন আইজিপি। উড়িয়ে দেননি হামলার আশঙ্কাও। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা জানিয়ে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না, আমরা
ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আইজিপি বলেন, কোনো কেন্দ্রে যদি মবের চেষ্টা করা হয় তাহলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয়, ওই আসনেও ভোট স্থগিত হতে পারে। পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আশ্বাস দেন তিনি। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল। যদি ইয়ে করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। তালিকাভুক্ত সন্ত্রাসীরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ প্রধান। অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার, এমনটি মন্তব্য করে সবাইকে সপরিবারে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে এবার দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। ফলাফল যাই হোক, দেশের স্বার্থে তা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। আমি গভীরভাবে বিশ্বাস করি তারা সকলেই ঈমান, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও সুচারুরূপে পালন করবেন। আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের ২৫ জন উপদেষ্টার ১ বছরের সম্পদের হিসাব প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টাকে অনুগ্রহ 18 মাস আগে 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পর্যায়ক্রমে এ সরকারের দায়িত্ব পালন করেন পদত্যাগ করা 2 জন সহ 25 জন উপদেষ্টা। রয়েছেন উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার 4 জন বিশেষ সহকারী। এবার 2024 সালের 30 জুন থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত 1 বছরে এই উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করেছে সরকার। হিসাবে দেখা যায় উপদেষ্টাদের মধ্যে সম্পদ বেড়েছে 22 জনের। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের। 1 বছরে তার সম্পদ বেড়েছে প্রায় 2,34,78,000 টাকা। সম্পদ বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সম্পদ বেড়েছে অন্তত 1,61,34,000 টাকা। প্রধান উপদেষ্টার মোট সম্পদ 15,62,00,000 টাকার বেশি। হিসাব বিবরণীতে দেখা যায় উপদেষ্টাদের মধ্যে সম্পদ কমেছে 3 জনের। পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুদীপ্র চাকমা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর। উপদেষ্টাদের মধ্যে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সম্পদ বেড়েছে 15 জনের আর কমেছে 5 জনের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেষ কর্মদিবসে নিজ দফতরের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরলেন উপদেষ্টারা। সাফল্যের পাশাপাশি নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। জানান, চাইলে উপদেষ্টাদের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিতে পারবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সাফল্য আর ব্যর্থতার হিসাব নিকাশে ব্যস্ত উপদেষ্টারা। মঙ্গলবার সচিবালয়ে অধিকাংশ উপদেষ্টা তাদের 18 মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন, নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের অর্থনীতিকে উঁচু স্তরে নেয়ার দাবি করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে এনবিআর সংস্কার, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কিংবা শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে বলে জানান তিনি। নির্বাচিত সরকার চাইলে উপদেষ্টাদের অনিয়ম দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলে মন্তব্য তার। আমার দিক থেকে অর্থ মন্ত্রণালয় এমন কিছু খুব ডিসক্রিপশন পাওয়ার আমি ইউজও করি নাই, যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য। আমাদের কোনো এজেন্ডা ছিল না এবং আমি পলিটিক্যাল স্পেয়ারেও বলছি আপনারা সহজে কিন্তু এগুলো এড়াতে পারবেন না। এদিকে সর্বোচ্চ চেষ্টা থাকলেও নানা অসহযোগিতায় ভূমি সেবা পুরোপুরি ডিজিটাইজেশন সম্ভব হয়নি বলে জানান ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অল্প সময়ে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভূমি মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে
ডিজিটালাইজেশন। এখন আপনি ঘরে বসে খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন, প্লাস নামজারি করতে পারেন। এটাকে আমরা আরো ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি যে দামগুলো, মাছের দাম বেশি বা ইয়েতে, আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না। আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। এদিকে মডেল মসজিদ নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষের উন্নয়নে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। যারা রাষ্ট্র কর্তৃক, সরকার প্রধান কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেন উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল। 23 সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো। জামাতের তুলনায় বিএনপির ইশতেহার বিস্তৃত ও পরিকল্পিত। ডেইলি স্টার সেন্টারে গবেষণা সংস্থা ব্রেইন আয়োজিত সেমিনারে একথা বলেছেন বিশ্লেষকরা। তাদের মতে এনসিপি বৈষম্য নিয়ে আন্দোলন করলেও দলটির ইশতেহারে বৈষম্য নিরসনে কোনো রূপরেখা নেই। এখন কতটুকু পারবো সেটাও আসলে আর্থসামাজিক সংকট কবলিত দেশ পরিচালনায় নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে কারা কতটা প্রস্তুত এ নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। বিএনপির ক্ষেত্রেও অনেকগুলাতে নাই। আই থিংক বিএনপি ও জামাত জোটের নির্বাচনী ইশতেহার বিশ্লেষণ করে বক্তারা বলেন, অর্থনীতি, প্রযুক্তি এবং স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে জামায়াতের তুলনায় বিএনপির ইশতেহারের বিস্তৃতি অনেক বেশি ও পরিকল্পনা মাফিক। তবে জবাবদিহিতা না থাকায় তা যে আলোর মুখে দেখে না তাও মনে করিয়ে দেন তারা। বিএনপির ইশতেহারের যতগুলো সাব থিমগুলো রয়েছে সেখানে কিন্তু এক ধরনের বিস্তারিত কর্ম পরিকল্পনা আছে, যেমন কর্মসংস্থান থেকে শুরু করে। জামাত হচ্ছে যেটা করে গেছে, জেনেরিক অনেকগুলো বলে গেছে, দে ডোন্ট নো হাউ অ্যান্ড হোয়েন। আপামর জনগণ বিভিন্ন জায়গা আছে বাংলাদেশের, তারা তো এইটার বিষয়ে তেমন সচেতন না, যার কারণে এই ইশতেহারটা যে একটা জবাবদিহিতার দলিল সেটা কিন্তু আর হয় না। এই বিশ্লেষক মনে করেন যে বৈষম্যকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থান এনসিপির ইশতেহারেই নেই তার কথাই। কষ্টজনক যারা ছাত্রদের নেতৃত্ব তারা কিন্তু তার ম্যানিফেস্টোতে বৈষম্য নিরসনের কথা বলেন। বর্তমান 2024-কে যদি আপনি ধারণ করেন, যেটা আপনার প্রোপাগান্ডা করে অন্য দলগুলো বলছে, কিন্তু সেই ধারণ করতে হলে তো তার আর সেই রূপ দরকার। বক্তারা বলেন, ইশতেহার শুধু দিলেই হবে না, সেটি বাস্তবায়ন যোগ্য কিনা সেটিও পর্যালোচনা করার তাগাদা দেন দলগুলোকে। দুজনের কাছেই আমার যেহেতু একই রকম। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত 10টায় অনুষ্ঠিত এই সভায় অংশ নেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন সহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতামত তুলে ধরেন। নির্বাচন কালো টাকা মুক্ত করতে টানা 4 দিন সীমিত করা হয়েছে মোবাইলে লেনদেন। পাশাপাশি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে গ্রাহকরা তাৎক্ষণিক লেনদেন করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ছুটিতে ব্যাংকের শাখায় নিরাপত্তা বাড়ানোর সঙ্গে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আসন্ন জাতীয় নির্বাচনে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। এই সময়ের মধ্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তাৎক্ষণিক আর্থিক লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছুটিতে ব্যাংকের শাখা উপশাখায় বাড়তি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের। ব্যক্তি থেকে ব্যক্তির এমএফএস অ্যাকাউন্টে দৈনিক 10টি এরকম সেন্ড মানি করা যাবে এবং সেটা কোনোটাই 1000 টাকার
উপরে হবে না। মোবাইল ব্যাংকিংয়ের কঠোরতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত প্রতিদিন একজন গ্রাহক প্রতিবার 1000 করে 10,000 টাকার বেশি মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে পারবেন না। তবে মোবাইলে আর্থিক সন্দেহজনক লেনদেনে থানায় রিপোর্টের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের সাথে আমরাও সহমত যে নির্বাচনে যাতে কালো টাকার প্রভাব মুক্ত থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যাতে অর্থ দ্বারা প্রলুব্ধ হয়ে তার মতামত স্বাধীনভাবে প্রয়োগ না করে বায়াসড মতামত প্রদান করে। ছুটিতে ইউটিলিটি বিল পরিশোধ সেবা জরুরি অবস্থার বাইরে স্বাভাবিক থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় দাড়িপাল্লার পক্ষে টাকা লেনদেনে বাধা দেওয়ার জেরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় বিএনপি নেতার বাড়িঘর। সোমবার মধ্যরাতে নন্দীগ্রামের পারশুন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতির চোখ উপড়ে নেয়ার খবরে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু হয়। আব্দুল আওয়ালের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে বগুড়ার নন্দীগ্রামের টাকা বিতরণের অভিযোগে জামাত কর্মী ফারুক ও তার 2 সহযোগীকে আটক করে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায় নেতাকর্মীরা। এরই জেরে জামাতে প্রায় 2 শতাধিক কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা মাসুদ রানা ও তার ভাইকে মারধর করে। এ সময় মাসুদ রানার বাড়িসহ অন্তত 3টি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে আটক 3 জনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত মাসুদ রানার ড্যান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এমন খবরে মাসুদের মা রাবেয়া বেগম শোকে হৃদরোগে মৃত্যুবরণ করেন। ওনারা জামাতের ভোট করতেছে, টাকা দিয়ে বিতরণ করার সময় এই আটকটা করা হয়েছে। প্রশাসন থাকা অবস্থায় এই যে নৈরাজ্যকর একটা সৃষ্টি করে গেল, প্রশাসন কোনো রকম বাধা বিঘ্ন দিল না। তবে বগুড়ার 4 আসনে জামাতের প্রার্থীর দাবি দাঁড়িপাল্লার প্রচারণার মিছিল থেকে 3 জামাত কর্মীকে আটক করে চালানো হয় শারীরিক নির্যাতন। স্থানীয়রা তাদের উদ্ধার করতে গেলে বাধে সংঘর্ষ। স্থানীয় লোকজন সেখানে উদ্ধার করার জন্য গিয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে। তো হামলা তার প্রতিরোধ করার চেষ্টা করেছে, প্রতিরোধ করে তাকে তাদের ঘরে বন্দীকে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। সেখান থেকে তারা ঘর ভেঙে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। আমার নেতা কর্মীরা কখন টাকা দিয়ে ভোট করে না, টাকা দিয়ে লোকজন কিনে মিছিলেও আসে না, টাকা দিয়ে ভোট কেন না। অন্যদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন পরিকল্পিতভাবে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এ সময় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহারের দাবিও জানান তিনি। ওখানে কারা কারা গিয়েছে, 4টে সিসিটিভি অলরেডি স্ট্যান্ড বাই চালু আছে। ওইটার সিট সংগ্রহ করেন মাসুদের বাড়ির ঠিক স্কুলের সাথে ক্যামেরার সাথেই, ওই ক্যামেরা চেক করলেই পাওয়া যাবে। আমরা কোনো সন্ত্রাস চাই না। ওসি সাহেবের সামনে পুলিশের যে ভূমিকা, এটা আমাদের কাছে খুবই বিতর্কিত এবং এই ধরনের পুলিশ অফিসারকে নির্বাচনী কোনো কার্যক্রমে রাখা কোনোভাবে উচিত নয়। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে দায়ীদের আইনের আওতায় আনা হবে। পুলিশের উপস্থিতিতে এটা হয় নাই, পুলিশ বাহিনী পরবর্তীতে গিয়েছিলেন। ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য অভিযান করি। এখন পর্যন্ত তারা কোনো মামলা করে নাই। সংঘর্ষে প্রায় একদিন পরও বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কুমিল্লার সীমান্ত এলাকার পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল অস্ত্র। পানি এসেছে, সেই অস্ত্র উদ্ধার করেছে র্যাব, যার মধ্যে আছে বিদেশি পিস্তল, রিভলভার, বন্দুক, গুলি সহ দেশীয় অস্ত্র। নির্বাচনে নাশকতা করতে এগুলো মজুত করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে র্যাব। যশোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকেও বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। নির্বাচন সামনে রেখে সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। শ্যালো মেশিন দিয়ে চলছে পুকুরের পানি উত্তোলন। 8 ঘন্টার শ্বাসরুদ্ধকর অস্ত্র উদ্ধার অভিযানে র্যাব। মঙ্গলবার ভোরে কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় 2টি পুকুরের পানি সেচে 3টি বিদেশি পিস্তল, 1টি রিভলভার, 2টি একনলা বন্দুক, 3টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুকুরে লুকিয়ে রাখা অস্ত্রগুলো নির্বাচনী নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এগুলো জানতে পেরে অভিযান পরিচালনা করে উদ্ধার করেছি। বাকি জিনিসগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার, যে এটি কি উদ্দেশ্যে রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঠুঠাপাড়া এলাকায় অভিযানে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। ভোটে নাশকতা করতে অস্ত্রগুলো আনা হয়েছিল বলে ধারণা বিজিবির। নির্বাচন বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করার লক্ষ্যে মূলত এই অস্ত্র বিভিন্ন সময় বাংলাদেশে ঢুকে থাকে
বাট আমরা বিজিবি সদস্যরা সবসময় তৎপর থাকি সীমান্তে। যশোরের শাসার কাইবা সীমান্ত থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি ও 40 বোতল স্কার্প সিরাপ উদ্ধার করে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তির ফলে বাংলাদেশ প্রায় 90% পণ্য রফতানিতে শুল্ক ছাড় পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বিশ্বের অন্য কোনো দেশ এমন সুবিধাজনক বাণিজ্য চুক্তি করতে পারেনি বলে দাবি তার। নির্বাচিত সরকার চাইলে এই চুক্তি বাতিল করতে পারবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ বশিরউদ্দিন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বছরে 1 লাখ কোটি টাকার বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে 86%ই তৈরি পোশাক। এমন তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের। দুদেশের মধ্যে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানো এবং বাণিজ্য সম্প্রসারণে সোমবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। আরোপ করা শুরু করে। মঙ্গলবার সচিবালয়ে চুক্তির খুঁটিনাটি তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শুল্ক হার 1% কমে 19-এ নামলেও মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে ট্রাম্প প্রশাসন। মার্কিন বাজারে 90% পণ্য রপ্তানিতে শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এমন বাণিজ্য চুক্তি পৃথিবীর আর কোনো দেশ করতে পারেনি বলেও দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নির্বাচিত সরকার চাইলে শুল্ক চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নেই। আমাদের 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের শূন্য শুল্ক এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি, পরবর্তী সরকার যদি মনে করেন যে কোনো কারণে ওনাদের জন্য এটা উপযুক্ত নয়, সো সেটার ব্যাপারেও আমরা কগনিজেন্ট ছিলাম থেকে আমরা এটাকে চুক্তিতে সন্নিবেশ করেছি। বাজারে ভোজ্য তেলের দাম কমাতে চান বাণিজ্য উপদেষ্টা, তবে ডিম ও আলুর দাম কমুক তা চান না তিনি। বলেন, রমজানের বাজার দর দিয়েই জনগণ তার কাজের মূল্যায়ন করবে। আমার মনে হয় যে বাজারের শৃঙ্খলায় প্রকাশিত হয়েছে, বাজারের মূল্যমানে আমাদের কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। গত রমজান থেকে এই রমজান আমরা বারবার বলে এসেছি যে, এখনও আবার বলছি যে আগামী রমজান ইনশাল্লাহ গত রমজানের থেকেও ভালো হবে। বিদায়বেলায় সৎভাবে দায়িত্ব পালনের দাবি করে যে কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চা শিল্পে কিছুটা হলেও প্রাণ ফিরে এসেছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবেন তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন বিষয়ক এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, কোনো সরকারই জাদুর কাঠি হাতে নিয়ে ক্ষমতায় আসে না। এই যে সরকারের মেয়াদ নিয়ে যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ওই যে বিনিয়োগকে ব্যাহত করছে। বিদ্যুৎ জ্বালানি খাতে যে কোনো প্রকল্পে 2 বছর লাগে, 3 বছর লাগে, আপনারা জানেন। তো সুতরাং এগুলো আমরা করতে পারি নাই। কোনো সরকার কোনো জাদুর কাঠি নিয়ে আসে, আমরা আসি নাই। এবং যে নতুন যে সরকার আসবে তাদেরও কিন্তু হাতে কোনো জাদুর কাঠি থাকবে না। যে সরকার আসবে সেটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই সরকারটা স্থিতিশীল হবে, অধৈর্য হবেন না। আপনারা যে নতুন সরকার আসবে তাদেরকে করবেন, সহায়তা করবেন। উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। পদ থেকে অব্যাহতি চেয়ে নিজ বিভাগের শিক্ষকতায় ফিরে যাওয়ার জন্য দ্রুতই আচার্যের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান ঢাবি উপাচার্য। এটা মনে না হয় যে কোনো রাজনৈতিক সরকারের প্রতি বিরূপ হয়ে বা তারা আমার প্রতি বিরূপ হয়েছে থেকে আমি চলে যাচ্ছি। আমি আমার দায়িত্ব যে মাপটাকে ভিত্তিতে নিয়েছিলাম, আমার বিবেচনা সেই মাপটাকে অর্জিত হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের সাথে বিএনপি প্রধানের কাছে গিয়েছি, জামাতের প্রধানের কাছে গিয়েছি, এনসিপি প্রধানের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকে আমাকে অসাধারণ সম্মান দেখিয়েছে, অসাধারণ সম্মান প্রত্যেকবার। তারা খুব ভালো মতোই জানে যে আমি রাজনীতি মানুষ না, কিন্তু তারা আমার সম্মান দেখিয়েছে। ডাকসুই বলেন বা তার আগের পরিস্থিতিটা বলেন, 11 মাসের যে প্রস্তুতি, কোন রকম বড় মাপের এই সংঘাত প্রপাত হয়নি। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান 13তম। গত বছর এই অবস্থান ছিল 14তম। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
less than the global average of 42. বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর দুর্নীতির ধারণা সূচকের মাধ্যমে বিশ্বব্যাপী দুর্নীতির চিত্র তুলে ধরে। সাধারণ আফ্রিকার দেশগুলোর তুলনায় আমরা মঙ্গলবার মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে বাংলাদেশের দুর্নীতির চিত্র তুলে ধরে টিআইবি। এবছর 182টি দেশের মধ্যে 100 স্কেলের সূচকে বাংলাদেশের স্কোর 24, যা গত বছরের তুলনায় 1 পয়েন্ট বেশি হলেও গত 14 বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। গত বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম অবস্থানে থাকলেও এবার 13তম অবস্থানে। এক পয়েন্ট যে স্কোর বেশি করেছি সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন। আন্দোলনটাকে তথ্যসূত্রগুলো মনে করেছে বাংলাদেশের পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদেরকে ভালো স্কোর দেওয়া যায়। সংবাদ সম্মেলনে দুর্নীতি রোধে দুদক সহ সব সরকারি প্রতিষ্ঠানের অকার্যকরতার বিষয়টিও তুলে ধরে টিআইবি। ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি দলবাজি, দখলবাজি, সচিবালয়ের অভ্যন্তরে দলবাজি হয়েছে, মকতন্ত্র হয়েছে। সার্বিকভাবে স্কোরটা হতাশাব্যঞ্জক হয়েছে। আমি রিপিট করছি, আমরা একটা সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করছি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের বর্তমান স্কোর ও অবস্থান গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতার ইঙ্গিত দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্নভাবে প্রত্যাশা ছিল যে এই মেয়াদে রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই প্রত্যাশা কিন্তু ছিল না। কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে, ভিত্তিটা তৈরি করবে। সেখানে অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবছর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটির স্কোর 89। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান এবং সোমালিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ভুটানের, দেশটির স্কোর 71। আর সবচেয়ে খারাপ অবস্থান আফগানিস্তানের, তাদের স্কোর 16। এছাড়া ভারতের স্কোর 39 এবং পাকিস্তানের 28। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমনপীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখনও স্পর্শকাতর। এদিকে নিজেদের জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি, এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদের 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিহাসে প্রথমবারের মতো প্রায় 2.5 লাখ প্রবাসী ভোটার সৌদি আরব থেকে নিবন্ধন করে নিজ নিজ অবস্থান থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে বসে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রবাসীরা ইতিমধ্যে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট দেওয়া শেষে সৌদি পোস্টের মাধ্যমে ব্যালটগুলো পাঠানো হয়েছে বাংলাদেশে। প্রবাসীরা বলছেন, প্রথমবারের মতো বিদেশে থেকেও দেশের ভোটে অংশ নিতে পারাটা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটাই সহজ ছিল বলে জানান তারা। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য অনেকই আনন্দ।
এবং অনেক উৎফুল্ল বোধ করছি। প্রতি নির্বাচনে যেন আমরা কন্ট্রিবিউশনে থাকতে পারি সেই আশা রাখছি আমাদের গভর্নমেন্টের কাছে। এটা তো অনলাইন সিস্টেম, অনলাইনে তো এটা হওয়া সম্ভব না। একজনের ভোট আরেকজন কিভাবে দেবে? জেদ্দা, দাম্মাম সহ সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীরা পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেন। প্রবাসীরা মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ প্রবাসীদের দেশের সাথে আরও বেশি যুক্ত করেছে। বিদেশে থেকে ভোট দেওয়ার এই উদ্যোগের মাধ্যমে শুধু নাগরিক অধিকারে নিশ্চিত হয়নি, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। সৌদি আরব থেকে এবার 2.5 লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ। তারুণ্যের দৃষ্টিতে নির্বাচন ও সংস্কার, প্রবাসী প্রজন্মের ভাবনা শীর্ষক রাউন্ড টেবিল অনুষ্ঠিত হয়েছে ফিনল্যান্ডে। রাজধানী হেলসিঙ্কিতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজনে হয় প্যানেল আলোচনা। এতে হ্যাঁ ভোট ও সংস্কারের পক্ষে মত উঠে আসে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলাপ এখন প্রবাস জুড়ে। নির্বাচনকে সামনে রেখে ফিনল্যান্ডের জাতীয় নাগরিক কমিটি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজনে তারুণ্যের দৃষ্টিতে নির্বাচন ও সংস্কার, প্রবাসী প্রজন্মের ভাবনা শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক। প্যানেলে ছিলেন হেলসিঙ্কির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা। আবু আকাদেমি ইউনিভার্সিটির গবেষক মুহাইমিন করিমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিনল্যান্ড এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফ খান। হ্যাঁ ভোট আমাদের জন্য খুব বেশি দরকার এবং এনসিপি মনে করে যে এই হ্যাঁ ভোটের মাধ্যমে সঠিকভাবে বাংলাদেশ আগাবে, সংস্কারের প্রয়োজন। বাংলাদেশের জন্মের পর থেকে দেখে এসেছি, ও জায়গায় যেতে চাই না যে পরিবারতন্ত্র এবং এইভাবে করা। তো আমরা চাই যে এটা পরিবর্তন হোক, অবশ্যই পরিবর্তন হোক। সংস্কারের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে হ্যাঁ ভোটের পক্ষে মতামত উঠে আসে রাউন্ড টেবিলের আলোচনায়। আমরা পরিবর্তনের রাজনীতি চাই, বৈষম্য বিরোধী রাজনীতি চাই, এবং সেগুলো যদি করতে চাই, সেগুলো যদি আমরা দেশে পেতে চাই, আমাদের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে যদি ফান্ডামেন্টালি চেঞ্জ করতে চাই, তাহলে আমার মনে হয় যে এই সংস্কারগুলো দরকার। তরুণ ভোটার ও পোস্টাল ভোট এই নির্বাচনের বড় ফ্যাক্টর বলে মনে করেন আলোচকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। টি-20 বিশ্বকাপের হতাশা ভুলে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু করেছে ক্রিকেট বোর্ড। এবারের বিসিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 50 ওভারের ফরম্যাটে। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাবও। ভালো উইকেটে এই খেলা আয়োজন করলে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপ ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশ হারল না জিতল তা নিয়ে মত পার্থক্য আছে, তবে একটা বিষয় চূড়ান্ত, টি-20 বিশ্বকাপ ভাবনা এখন অপ্রয়োজনীয় আর অপ্রাসঙ্গিক। তাই অতীত ভুলে সামনে তাকাতে চায় বিসিবি। টি-20 নয়, চিন্তায় এখন 2027 ওয়ানডে বিশ্বকাপ। আর দুশ্চিন্তার নাম এই ফরম্যাটে বাংলাদেশের ফর্ম। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে মেহেদী হাসান মিরাজরা। একদিনের ক্রিকেটে আবারও ছন্দ খুঁজে পেতে নানান পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি, যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফরম্যাট বদলানো। বিসিএল ওয়ানডে হবে এটা কনফার্ম, যে চারটা দলের মধ্যে ওডিআই র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক পিছিয়ে গিয়েছি এবং এটার পারফরমেন্সটা কিন্তু এখন একটা স্টেবল পর্যায়ে নেই। খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটার থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। বোর্ড আর ক্লাবের দ্বন্দ্বে অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ, আর তা মাঠে না গড়ালে বিসিএল এ দল বাড়াবে বিসিবি। এনসিএল এর দলগুলোকে নিয়ে আলাদা একটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে নীতি নির্ধারণী মহলে, যেখানে গুরুত্ব পাবে উইকেটের মান। যেহেতু নাম্বার অফ ম্যাচ বাড়ানোর জন্য আমরা এনসিএল এর 8টা টিমকে ইনভলভ করতে পারলে একটা সুবিধা হবে। এটা ডিপেন্ড করা হলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা সময় মতো শুরু হয় কিনা, এটা দেখতে হবে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা যদি সময় মতো শুরু না হয়, তাহলে একটু পিছায়, তাহলে তখন এনসিএল এর 8টা টিমকে নিয়ে করা যায়। পিচের স্ট্যান্ডার্ডটা ঠিক করে একটু বেস্ট ভেন্যুতে যদি বেটার ক্রিকেটটা দিতে পারি, ইনশাল্লাহ আবার একটা স্টেবল পজিশনে আনা যাবে। 2027 সালের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে জায়গা চূড়ান্ত হয়নি টাইগারদের। আগামী বছরের মার্চের আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে। অবশ্যই সময় ব্যবধানে বাংলাদেশের হোম সিরিজের সংখ্যাই বেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগেই বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে ইউটার্ন নিলেন আসিফ নজরুল। সরকার নয়, বরং বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত ছিল ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের, এমনটাই দাবি করেছেন তিনি।
আসিফ নজরুল যেন রহস্যময় চরিত্র। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক সিদ্ধান্তে যিনি ছিলেন অনুঘটক। বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন ক্রীড়া উপদেষ্টা, অথচ দায়িত্ব ছাড়ার আগের দিন পাল্টালেন তার মত। বিশ্বকাপ খেলা নিয়ে সব সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটারদের খেলা হয়নি বিশ্বকাপটাই, যার সব সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু দায়িত্ব ছাড়ার আগের দিন একেবারে ভিন্ন সুর ক্রীড়া উপদেষ্টার। সব সিদ্ধান্তই নাকি নিয়েছে ক্রিকেটার আর বিসিবি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। এবং তারপর দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, আমি স্যালুট টু বাংলাদেশ ক্রিকেট। তবে মোস্তাফিজ ইস্যুতে ভারত যা করেছে তার জন্য ক্রিকেটারদের এই সিদ্ধান্তের প্রশংসা করেন আসিফ নজরুল। তার মতে সম্মান বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিন বিসিবির পক্ষ থেকে 2 কোটি টাকার উপহার দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ক্রিকেটের উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতিদানের কথা তুলে ধরেন তারা। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির হাতে 2 কোটি টাকার চেক তুলে দেন। যে সদিচ্ছা দেখেছি, ওনারা অন্যান্য স্পোর্টসের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাঝে মাঝে কিন্তু টাকা দেন, মাঝে মাঝে প্রায়ই টাকা দেন, এবং আমি অনেকে জানেন না। আমার মনে হয় ওনাদের যদি একটা সুশক্ত পলিসি থাকে যে আমরা তো এই 2-3টা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবো স্পোর্টসকে, তাহলে কাজগুলো সুবিধা হবে। আর বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান, আপনারা ওখানে নিজেরা সাংবাদিকরা গিয়ে দেখবেন, এখানে যারা আপনার দায়িত্ব নেন খুবই মেটিকুলাসলি দায়িত্ব পালন করেন, মানে আপনার গিয়ে ভাল লাগে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টা একটি দল, অভিযোগ বিএনপির। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। জয় পেলে জনগণের সরকার গঠন করবে জামাত। ভোট সুষ্ঠু না হলে মাঠে নামার হুঁশিয়ারি। বিভিন্ন স্থানে দলের এজেন্টদের হুমকি ধমকির অভিযোগ। এবং সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। সপরিবারে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফল যাই হোক দেশের স্বার্থে মেনে নেওয়ার আহ্বান। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।